প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জুলজির যেই একটা কোর্স সম্পর্কে তোমাদেরকে আমি আজকে ধারণা দিব এবং একটা চ্যাপ্টার আশা করব শেষ করতে। তো ডিপার্টমেন্ট অফ জুলজির যে ফার্স্ট ইয়ার বিএসসি অনার্স আছে সেই কোর্সের ভেতরে তোমাদের যে কোর্সগুলো আছে সেগুলো আমরা একটু সিলেবাসটা দেখি। তো এখানে প্রথমে আছে 21-31-01। এখানে তোমাদের মাথায় রাখতে হবে কিছু বিষয়। সেটা হচ্ছে 21 এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কোড, 31 এটা হচ্ছে প্রাণীবিদ্যার কোড বা জুলজির কোড। এখানে দেখবা যে 28 একটা কোড আছে, এটা হচ্ছে কেমিস্ট্রির কোড। আর 30 একটা কোড আছে, সেটা হচ্ছে বোটানির কোড। তাহলে এখানে 21 হচ্ছে তোমার প্রথম বর্ষের কোড, সেকেন্ড ইয়ারে উঠলে এটা 22 হয়ে যাবে, থার্ড ইয়ারে উঠলে 23 হয়ে যাবে, ফোর্থ ইয়ারে উঠলে 24 হয়ে যাবে, এরকম আর কি। তুমি প্রাণীবিদ্যার যে কোর্সগুলো পড়বা সেই সবগুলো হচ্ছে 31, বোটানির যত কোর্স পড়বা সব হচ্ছে 30, আর কেমিস্ট্রির যত কোর্স পড়বা সবই হচ্ছে 28। এটা হচ্ছে কোর্সগুলো সহজে মনে রাখার জন্য একটা বিষয়। তো এখানে আমরা প্রথমে যদি দেখি যে 21-31-01 যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিওলজি, এবং 100 মার্কস হলে সেটা 4 ক্রেডিট হয়ে থাকে। বাইরের দেশে মার্কস বলে না, তারা ক্রেডিট বলে থাকে। 21-31-03 এটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি, প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডেটস, এটাও 100 মার্কসের 4 ক্রেডিটস। এরপরে যেটা আরেকটা আছে 15 হচ্ছে ইতিহাসের কোর্স, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস সেটার কোর্স। তো এখানেও এটা হচ্ছে 100 মার্কসের। এরপরে আসি হচ্ছে কেমিস্ট্রি 1 আর বোটানি 1, এটাও কিন্তু 100 মার্কসের পরীক্ষা দিতে হবে তোমাদের ফার্স্ট ইয়ারে। অর্থাৎ টোটাল থিওরি পরীক্ষা দিবা তোমরা হচ্ছে 5টা, তার ভেতরে তোমার জুলজি ডিপার্টমেন্টের 2টা, আর নন মেজর আমরা বলে থাকি এরকম হচ্ছে 3টা। একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, একটা রসায়ন, আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এই 5টা হচ্ছে থিওরি পরীক্ষা। তোমরা যখন পরীক্ষা দিবা অনেকের প্রশ্ন থাকে যে থিওরি পরীক্ষা অ্যাবসেন্ট থাকলে কি হবে। অ্যাবসেন্ট থাকলে সাধারণত নেক্সট টাইম আবার পরীক্ষা দিতে হয়, এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে যদি 5টা পরীক্ষা দিয়ে কেউ যদি আবার 3টাতে পাশ করে তাহলে কিন্তু সে পরবর্তী ইয়ারে যেতে পারবে 2টাতে ফেল করলেও। আর ডি বা সি পেলে সে ইমপ্রুভমেন্ট দিতে পারে, বি পেলেও দেওয়া যায়। তাহলে বিসি ডি পেলে সে হচ্ছে ইমপ্রুভ দিতে পারবে। ফার্স্ট ইয়ারে অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে, ভালো রেজাল্ট করতে পারে না। তো সেক্ষেত্রে তাদের এই সুযোগটা থাকে, কিন্তু সেটাতে খুব বেশি লাভ হয় না, কারণ এত প্রেশার থাকে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার একই সাথে সমসাময়িক সময় এক্সামগুলো থাকে যে অনেক সময় ওভারল্যাপ হয়ে যায়, তো প্রবলেম হয় এক্ষেত্রে। আর তোমাদের প্র্যাকটিক্যাল আছে হচ্ছে 3টা ইতিহাস, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাদে বাকি যেই 2টা নন মেজর আর একটা হচ্ছে তোমার মেজর। যেমন জুলজি প্র্যাকটিক্যাল যেটা 100 মার্কসের থাকবে, আর যেটা কেমিস্ট্রি থাকবে একটা, বোটানি থাকবে একটা, টোটাল হচ্ছে এখানে 50-50 মার্কসের পরীক্ষা থাকবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যালটা নিয়মিত কলেজে হয় এবং এটা তোমাকে করতেই হবে। এখানে বিভিন্ন মার্কস আছে, তার মধ্যে 15 মার্কসের একটা ট্যুর আছে, স্টাডি ট্যুর বলা হয়। এই স্টাডি ট্যুরে না গেলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। অর্থাৎ 100-র মধ্যে যদি তুমি ট্যুরে না যাও তাহলে 15 মার্কস বাদ, মানে 85-তে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং সেক্ষেত্রে প্লাস পাওয়াটা সো টাফ হয়ে যায়। এজন্য সবাই চেষ্টা করবা যে স্টাডি ট্যুরগুলোতে প্রত্যেক ইয়ারেই থাকে, সেটা কিন্তু যেতে হয়। আর এটা বাধ্যতামূলক না, কিন্তু না গেলে নাম্বার দেওয়া হয় না। এটা পিকনিক না, এটা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে তুমি যেই জিনিসটা দেখলা সেটার উপরে একটা রিপোর্ট তোমাকে জমা দিতে হয় এবং প্রেজেন্টেশনও থাকে। সো যারা যাবে না তারা এটা করবেই বা কীভাবে, আর দিবেই বা কীভাবে, এজন্য এটাকে মাথায় রাখতে হবে। তো এই যে কোর্সগুলো আছে ইন্ট্রোডাকশন টু জুলজি, এটা ম্যাক্সিমাম পার্টটাই তোমার ইন্টারমিডিয়েটে যে জুলজি পড়ে আসছো তার অনেক কিছু এখানে পাবা, বা বোটানিরও অনেক কিছু পাবা। নতুন তোমাদের জুলজির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি, প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডিস। এখানে অমেরুদণ্ডী প্রাণীগুলাকেই মূলত পড়ানো হয়, এবং প্রাণী বৈচিত্র্যের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুলনামূলকভাবে
ইন্ট্রোডাকশন টু জুওলজির থেকে অনেক নতুন দেখে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু অনেক কঠিন না, অনেক সহজই এটা। তো আমরা এই কোর্সের ক্ষেত্রে আমরা বললাম যে আমি তোমাদেরকে যেটা দেখাবো এই দুটা কোর্সের মধ্যে, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য 1 প্রোটোজোয়া ও নন কোঅর্ডিনেটস। কোর্স কোড হচ্ছে 213103। তো এই কোর্সের এই যে ডিটেলস সিলেবাস, সেটা যদি আমরা একটু দেখি, দেখো এটা হচ্ছে কোর্সের এই ক্ষেত্রে তোমাদের আরেকটা মার্কস ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে 80 মার্কসের ফাইনাল এক্সাম হবে, থিওরি পরীক্ষা। 20 মার্কসের ভেতরে যেটা হয় সেটা হচ্ছে ইন কোর্স হবে তোমাদের 15 মার্কসের, যেটা কলেজে হয়ে থাকবে, এবং কলেজে এটার আর সাথে আর 5 মার্কস হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সে। যারা অ্যাটেন্ডেন্সে থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু জিরোই দেওয়া হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না। আর 15 মার্কস এটা তো তুমি পরীক্ষায় যদি না বসো তাহলে তোমাকে জিরোই দেওয়া হয়, এবং জিরো পাইলে মানে তুমি এখানে হচ্ছে করতে পারবা না, ফর্ম ফিল আপ করতে পারবা না। এবং তোমাকে এন্ট্রি দেওয়া হয় যখন, আগেই কিন্তু এই মার্কসটা ফর্ম ফিল আপের সময় এন্ট্রি দিতে হয় এই 20 মার্কসের, এবং এই 20 মার্কসের মধ্যে তুমি যদি মিনিমাম 4 না থাকে তোমার নাম্বার, তাহলে কিন্তু তোমার ফর্ম এন্ট্রি হবে না। অর্থাৎ তোমাকে সর্বলোয়েস্ট 4 পেতে হবে, এবং সেই 4 পেতে হলে অবশ্যই হয় তোমাকে অ্যাটেন্ডেন্সে অথবা খাতায় পেতে হবে, বা যাই হোক না কেন তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। অ্যাটেন্ড না করলে কিন্তু তুমি কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবা না। এর জন্য যত কষ্টই হোক ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে, ক্লাসটাও করতে হবে, কারণ ক্লাস না করলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ ওখানে অ্যাটেন্ডেন্সে মার্কস আছে। তো আমরা এখানে দেখি কি কি, এই যে প্রোটোজোয়া, মেসোজোয়া, প্যারাজোয়া, রেডিয়েন্ট, অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে যেহেতু পড়ে আসছো, এগুলো ডিটেলস পড়ার কিছু নাই। আর এখানে কিছু জেনারেল বিষয় আছে, যেই ফাইলামগুলো আমরা পড়বো, যেমন সার্কোমেস্টিকোফোরা, অ্যাপিকমপ্লেক্সা, সিলিওফোরা, পোরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, এই ফাইলামগুলার থেকে মিনিমাম একটা রিপ্রেজেন্টেটিভ প্রাণী তোমাদেরকে পড়ানো হবে, প্লাস এই যে ক্লাসিফিকেশন যেই ফাইলামগুলা সেটারও পড়তে হবে। জুওলজি পড়তে হলে প্রথমেই তোমাকে এই ফার্স্ট ইয়ারে যেটা এই টপিকের জন্য প্লাস প্র্যাকটিক্যালের জন্য মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন মেজর যে ফাইলাম বা পর্বগুলো আছে সিরিয়ালি ইংলিশে সেই নামগুলো শিখে ফেলতে হবে, তাহলে দেখবা প্র্যাকটিক্যাল প্লাস এই রিলেটেড অনেক বিষয় তোমার জন্য অনেক সহজ মনে হবে। তো এখানে তোমাদের আমি যেই ফাইলামগুলা বললাম সেই ফাইলামগুলার রিপ্রেজেন্টেটিভ প্রাণীগুলা থাকবে, যেমন ইউক্লেনা, সার্কোমেস্টিকোফোরাতে আছে। এই প্রথম যেই তিনটা, এরা তিনজনই হচ্ছে প্রোটোজোয়া কিংডমের মধ্যে, এরা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়ার মধ্যে পড়ছে। আর তার ভেতরে প্রোটোজোয়ার 7টা ফাইলাম আছে, তার মধ্যে 3টা ফাইলাম এখানে পড়ানো হবে। এরপরে পরিফেরা আছে, নিডারিয়া আছে, টিনোফোরা। এই টিনোফোরা হচ্ছে একটা মাইনর ফাইলা, এই একান্তোসেফালা একটা মাইনর ফাইলা, অনিকোফোরা এটাও মাইনর ফাইলা, প্লাস এখান থেকে এই দুইটাও মাইনর ফাইলা, শেষেরটাও হচ্ছে মাইনর ফাইলা। মাইনর ফাইলা থেকে খুব সিম্পল জিনিস পড়তে হয়, যখন আমি এটা ডিটেলসে দেখাবো তখন এগুলো তোমরা আশা করি পারবে। আর কি থাকবে, প্রত্যেকটা ফাইলাম থেকে আবার কিছু শর্ট নোটস থাকে, একটা বা দুইটা প্রাণীর সম্পর্কে শর্ট নোটস থাকে। শর্ট নোটসে কী কী শিখতে হয়, হ্যাবিটেটস অর্থাৎ আবাস এবং হচ্ছে স্বভাব এবং বাসস্থান, ফুড এবং ফিডিং, তাদের খাদ্য কী এবং খাদ্য গ্রহণ পদ্ধতিটা কী, এই 4টা পয়েন্ট এখানে কিন্তু শর্ট নোটগুলা 5 করে থাকে, বা মেনলি 5 করেই থাকে। তো তুমি যদি 5 পেতে চাও তোমাকে তো 4 পয়েন্ট দিবে, 4টা পয়েন্টে আলাদা আলাদা করে লেখার চেষ্টা করবা, এবং ওই প্রাণীর একটা অর্থনৈতিক গুরুত্ব লিখলে বা তার ছবিটা আঁকলে এক্ষেত্রে তুমি কিন্তু চাইলে ফুল মার্কসটা ক্যারি করতে পারবা। তো এইগুলোকে মাথায় রেখে খুব সহজে ভালো মার্কস পাওয়া যায়। আর জুওলজি মানেই হচ্ছে তোমাকে ছবি আঁকতে হবে, খুব সুন্দর একেবারে পারফেক্ট হতে হবে এমন না, কিন্তু তোমাকে ওই কোশ্চেন রিলেটেড ছবি যদি বইয়ে থাকে তাহলে অবশ্যই ছবিটা আঁকতে হবে। জুওলজি অনেকে ভয় পায় ছবি আঁকানো নিয়ে, কিন্তু ছবি যেমনই হোক না কেন খুব খারাপ ছবি আঁকলেও আঁকাইতেই হবে,
বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এই ইসের ক্ষেত্রে প্রথম যেই প্রাণীটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস। এটা সার্কোম্যাস্টিগোফোরা পর্বের একটা প্রাণী। এটাকে দেখে মনে হচ্ছে পেঁপের মতন কিছু একটা, গায়ের রংটাও কিন্তু এই কালারই হয়ে থাকে। তো আমরা এই প্রাণীটা সম্পর্কে ডিটেলসে জানবো। দেখি এর শ্রেণীবিন্যাস, এটা মুখস্থ করার দরকার নাই, এটা জাস্ট শিখে রাখলেই হবে। ফাইলাম সার্কোম্যাস্টিগোফোরা যেটা হবে, তার ক্ষেত্রে আমরা যদি দেখি, এরা কিন্তু প্রোটিস্টা কিংডম এবং এদের সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। তো ফাইলাম থেকে সাধারণত আমরা শিখি এবং পি সি ও এফ জি এস পি এভাবে আমরা সংক্ষেপও লিখতে পারবো। যে পুরোটাই লিখতে হবে এমন কোনো কথা নাই, সংক্ষেপেও লেখা যাবে। সার্কোম্যাস্টিগোফোরা যেই ফাইলামটা, এই ফাইলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের চলন অঙ্গ হিসেবে হয় ক্ষণপথ থাকবে অথবা ফ্লাজেলা থাকবে এবং এক ধরনের তাদের নিউক্লিয়াসও থাকবে। তবে মূল বিষয়টা হচ্ছে এদের ক্ষণপথ অথবা ফ্লাজেলা থাকতে হবে, এটা হচ্ছে এদের মূল বৈশিষ্ট্য। ক্লাস হচ্ছে ম্যাস্টিগোফোরা। এই ম্যাস্টিগোফোরা মানেই হচ্ছে কিন্তু এই যে দুটো বললাম, হয় চলন অঙ্গ হিসেবে ফ্লাজেলা থাকবে অথবা ক্ষণপথ থাকবে। ম্যাস্টিগোফোরা যারা, তাদের ক্ষেত্রে শুধু থাকবে হচ্ছে ফ্লাজেলা। অর্ডারের নাম হচ্ছে ইউগ্লেনিডা। ইউগ্লেনিডা যারা থাকবে তাদের ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাস্টিগোফোরা এটা হচ্ছে সাবফাইলাম, আমার একটু ভুল হয়েছে এখানে। ফাইটোম্যাস্টিগোফোরাটা হচ্ছে এদের ক্লাস। ফাইটো হবে সামনে, ফাইটো লিখতে হবে, তো লিখে দিই ফাইটোম্যাস্টিগোফোরা। আচ্ছা, ফাইটো মানে উদ্ভিদ থেকে আসছে। তো উদ্ভিদের একটা বৈশিষ্ট্য এই প্রাণীতে দেখা যায়, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি। আগের ছবিটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু অলরেডি আমি বলেছি এর গায়ের রং এরকমই হয় এবং আমরা জানি উদ্ভিদের পাতার রং সবুজ হয়, তার কারণ পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। এই প্রাণীটা একটা ব্যতিক্রমী প্রাণী, কারণ হচ্ছে এর দেহে, এই প্রাণী হওয়া সত্ত্বেও এর দেহে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। আর ইউগ্লেনিডা যাদের, তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের রঙটা হয় সবুজ বর্ণের এবং এদের একটা বড় ফ্লাজেলা থাকে, একটা ছোট ফ্লাজেলা থাকে। ফ্যামিলি হচ্ছে ইউগ্লেনিডি। এদের ক্ষেত্রে যে স্টিগমা, এদের চক্ষু বিন্দু যেটা, সেটা এবং পুষ্টিটা থাকে হচ্ছে মিক্সোটপিক। আর জেনাস হচ্ছে ইউগ্লেনা, ওই ক্লোরোপ্লাস্টে মূলত এখানে মূল বৈশিষ্ট্য। আর আমরা যে স্পিসিসটা দেখব সেটা হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস। এখানে আমি দু একটা জিনিস বলবো, এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এরকম বাঁকা করেই লিখতে হবে এমন কোনো কথা না, তুমি সোজা করে লিখলেও এটা হবে। পুরো ফর্মটা না লিখে শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করলেও হবে, শুধু এই ক্ষেত্রে দুইটা অক্ষর ব্যবহার করতে হবে। গেল, এখানের ক্ষেত্রে আমরা যদি আসি, জেনাস নামের নিচে আন্ডারলাইন করতে হবে। এই জেনাস নামটা লেখার পর ডট দিয়ে সেটাকে আন্ডারলাইন করতে হবে এবং পরে জেনাস স্পিসিস নামটা লিখতে হবে, লিখে আলাদা করে, একসাথে না, আলাদা করে আন্ডারলাইন করতে হয়। জেনাস নামের নিচে সবসময় আন্ডারলাইন, স্পিসিস নামের শেষেও, নামের নিচেও সবসময় আন্ডারলাইন করতে হয়। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে ফ্যামিলি। অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সাধারণত আই ডি ই এ, এই অংশটা থাকবে সহজে মনে রাখার জন্য, যেহেতু প্রচুর ক্লাসিফিকেশন মুখস্থ করতে হয় সেজন্য আমি এটা বলছি। এটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে। আর ফ্যামিলির ক্ষেত্রে আমরা লিখি আই ডি এ ই, দেখো এখানে অলরেডি আছে, ফ্যামিলির শেষে এইটা থাকে আর অর্ডারের সাথে সাধারণত এইটা থাকে, সবসময় থাকবে এমন কিন্তু না। তো এইগুলা ছোট ছোট বিষয় মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে জুলজি অনেক প্রথম থেকে যদি এগুলা বোঝার চেষ্টা করো তাহলে জুলজি অনেক সহজ মনে হবে। এখন আসি এই প্রাণীর জেনারেল কিছু বৈশিষ্ট্য যদি আসি, তাহলে এটা স্বাদু পানির, মুক্তজীবী এবং ফ্লাজেলেট। অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে যে পুকুর, ডোবা, নালা, খাল, বিল আছে, এইগুলাতেই কিন্তু এদেরকে দেখা যাবে। মুক্তজীবী অর্থাৎ এরা দলবদ্ধভাবে চলে না, স্বাধীনভাবে চলাচল করে। ফ্লাজেলেট, ওই যে ম্যাস্টিগোফোরা যারা আছে তাদের চলন অঙ্গ হিসেবে ফ্লাজেলা থাকবে, সুতার মতন একটা, চাবুকের মতন একটা গঠন, এরকম অংশ। যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে এজন্য এটা হচ্ছে সবুজ বর্ণের।
আর মাকু আকৃতি মানেই হচ্ছে নৌকা আকৃতির। নৌকা কেমন হয়? দুই মাথা চিকন হয়, মাঝখানটা মোটা হয়। এইটুকু মনে রাখলেই তোমার কাছে সহজ মনে হবে মাকু আকৃতির কী জিনিস। ক্ষুদ্র আণুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে এদেরকে দেখা যাবে না, মানে পানি এনেই যে তুমি দেখতে পারবা তা না, মাইক্রোস্কোপের নিচে এদেরকে দেখলে আইডেন্টিফাই করা সম্ভব। কতটুকু লম্বা এরা? 60 মাইক্রোমিটার এবং প্রস্থে হচ্ছে 15 থেকে 20 মাইক্রোমিটার। গঠনটা এই অধ্যায়ের এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 4 মার্কসেরও আসে, এটা 10 মার্কসেরও আসে। 4 মার্কসের আসে চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন ছবিটা আঁকাতে হবে, লেবেলিং করতে হবে। কিন্তু যখন 10 মার্কসের আসে তখন বলে ইউগ্লেনা ভিরিডিসের গঠন বর্ণনা করো। তখন কি করতে হবে? ছবিটা আঁকাতে হবে, লেবেলিং করতে হবে এবং ওই লেবেলিংগুলোকে ব্যাখ্যা করতে হবে। তাহলে 10 মার্কসের প্রশ্ন হয়ে যাবে। এজন্য প্রথম কাজ থাকবে ছবিটা ভালো করে আঁকা শেখা। তো আমরা ছবিটা দেখি। এটা হচ্ছে আমার একটা ইউগ্লেনার ছবি। তো ইউগ্লেনার ক্ষেত্রে আমরা একেবারে বাইরে থেকে ভেতরের দিকে যাব, আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলা বা কী কী উপাদান নিয়ে গঠিত সেটা আমরা দেখব। প্রথমে আমরা বলেছিলাম এটা কিন্তু মাকু আকৃতির। দেখো, আমরা এর বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি দেখি পেলিকল, এই সার্কোমাস্টিকোফোরা ফাইলামের প্রাণীদের বাইরের যে আবরণটা থাকে, ফ্লেক্সিবল একটা আবরণ, এই আবরণটাকে বলা হচ্ছে পেলিকল। 1 মার্কসের কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, পেলিকল কি। তো এদের বাইরের যে আবরণ, সেই আবরণটাকে বলা হচ্ছে পেলিকল। এরপরে আমরা আসি হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, কালো রঙের যে বর্ডারটা চারপাশ দিয়ে, এটাই হচ্ছে এর পেলিকল। এরপরে আমরা আসি হচ্ছে একটোপ্লাজম। একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, আর প্লাজম আসছে প্লাজমা থেকে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে প্লাজমা। এই ইউগ্লেনার যেই পর্দাটা আছে বাইরের, এর পর্দার পরে একটা স্বচ্ছ, তুলনামূলকভাবে স্বচ্ছ অংশ থাকবে এবং ভেতরের দিকে আরেকটু গাঢ় অংশ থাকবে। এই যে পেলিকল এবং যেই গাঢ় অংশ, এর মাঝখানে যেই স্বচ্ছ অঞ্চলটা থাকবে সেটাকে বলা হচ্ছে একটোপ্লাজম, এই অংশটা। এরপরে আসি হচ্ছে এন্ডোপ্লাজম, অর্থাৎ তুলনামূলকভাবে গাঢ় যেই ভেতরের যে সাইটোপ্লাজমিক অঞ্চল, সেই অঞ্চলটাকে আমরা বলছি হচ্ছে এন্ডোপ্লাজম, অর্থাৎ ভেতরে। একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। এরপরে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে মায়োনিমস। এই ইউগ্লেনার বা এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যে আড়াআড়ি সুতার মতন তন্তু দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মায়োনিমস। এটা এদের ফ্লেক্সিবল বা চলনে, এদেরকে মুভমেন্টে এদেরকে সহায়তা করে থাকে এই উপাদানটা। এরপরে আমরা আসি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা ইউগ্লেনা বললেই বলবো যে এদের ক্লোরোপ্লাস্ট আছে, এ কারণে, এবং সবুজ হয়ে থাকে এরা। তো এর ভেতরে আমরা যে লম্বা লম্বা অংশগুলা দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে কমলা রঙের যে লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপরে আসি মোস্ট গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতেছি। পর্দা, একটোপ্লাজম, এন্ডোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, মায়োনিমস, মানে বাইরে ছিলাম। এখন আসছি মোস্ট প্রমিনেন্ট। প্রাণী হইতে হলে তার এই জিনিস থাকতেই হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস মানেই তার কিছু গঠনগত উপাদান থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা থাকবে বাইরের যে আবরণ। অবশ্যই নিউক্লিওলাস থাকতে হবে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস একটা গোলাকৃতির গঠন, তার ভেতরেও যে গোলাকৃতির গঠনটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এবং এর যে সাইটোপ্লাজমিক উপাদান, সেই উপাদানটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আর অবশ্যই জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু থাকবে। এই সব কয়টা উপাদান মিলে তৈরি হয় হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস গেল। এরপরে আমরা যেটা আসবো, প্যারামাইলন গ্রানিউলস। এই যে একটু কফি বা খয়েরি কালারের যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে প্যারামাইলন গ্রানিউলস বা বডি। এই জিনিসটা হচ্ছে যে আমাদের দেহে যেরকম সঞ্চিত খাবার থাকে, ওদেরও এই সঞ্চিত খাদ্য উপাদানটাকে বলা হচ্ছে প্যারামাইলন বডি। এইটা আবার যেহেতু ক্লোরোপ্লাস্টের সাহায্যে এরা খাবারটা তৈরি করে, তাহলে এরা উদ্ভিদের সঞ্চিত যে খাদ্য উপাদান স্টার্চ থাকে,
তার মতন গঠন এই প্যারামাইলন বডির। আর আমরা তো প্রাণী, আমাদের ক্ষেত্রে থাকে হচ্ছে গ্লাইকোজেন। তো এটা গ্লাইকোজেন টাইপের না, এটা হচ্ছে উদ্ভিদের যেটা সেটা সেই টাইপের। তো এটা গেল আমার প্যারামাইলন বডি। এরপরে আসি হচ্ছে গহ্বর। দুই ধরনের গহ্বর থাকে, একটা হচ্ছে লার্জ কন্ট্রাকটাইল ভ্যাকিউল। লার্জ মানে বড়, কন্ট্রাকটাইল মানে হচ্ছে সংকোচনশীল, আর ভ্যাকিউল মানে গহ্বর, অর্থাৎ বড় সংকোচনশীল গহ্বর থাকবে এইটা আমরা যদি দেখি। আর তার সাথে আশেপাশে ছোট ছোট গহ্বর থাকে, যেটাকে বলি অ্যাক্সেসরি কন্ট্রাকটাইল ভ্যাকিউলস, অর্থাৎ সহায়ক সংকোচনশীল গহ্বর। সেটা আছে হচ্ছে এইখানে। এখানে যদি আমরা দেখি, এই লাল রঙেরটা হচ্ছে বড়, আর তার সাইড দিয়ে ছোট ছোট গোল যে উপাদানগুলা দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে আমার ছোট যেই ভ্যাকিউল সেইগুলা থাকবে, অ্যাক্সেসরি যেটা সেটা। এরপরে আসি হচ্ছে স্টিগমা। যেই পাশে আমার সংকোচনশীল গহ্বরগুলা থাকে, ঠিক তার বিপরীত পাশে তাদের একটা আই স্পটের মতন গঠন থাকে। এই গঠনটাকে বলা হয় হচ্ছে স্টিগমা, যেটা তাদের চক্ষু বিন্দুও বলা হয়ে থাকে। তাহলে এটা গেল আমার স্টিগমা। এরপরে আমরা আসি হচ্ছে রিজার্ভার। রিজার্ভার মানে একটা থলির মতন গঠন। এখানে যে কলস আকৃতির যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, কলসের মতন যে গঠনটা, এইটাকে আমরা বলছি হচ্ছে রিজার্ভার। এই রিজার্ভারের মধ্যে আমার থাকে হচ্ছে ব্লাফারোপ্লাস্ট। একেবারে গোড়ার দিকে দুটো গঠন থাকে, যেখান থেকে ফ্লাজেলা উৎপত্তি লাভ করে, এবং এটা হচ্ছে সেন্টিউলের মতন কাজ করে। এইটা হচ্ছে ব্লাফ রিজার্ভারের মধ্যে যে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলার গোড়ায় যে গঠনটা, সেটাকে আমরা বলছি হচ্ছে ব্লাফারোপ্লাস্ট। এরপরে আসি হচ্ছে প্যারাফ্লাজেলার বডি। সেটা হচ্ছে ওই ইসের মধ্যেই থাকবে, রিজার্ভারের মধ্যে। এখন আসি সাইটোফ্যারিংস। ফ্যারিংস মানে গলবিল। ঠিক এই রিজার্ভারের যে গলার মতন যে গঠনটা, কলসের গলা আমরা দেখি যেরকম, ঠিক ওই রকম যে গঠনটা, সেটাকে আমরা বলছি সাইটোফ্যারিংস। এরপরে আসি সাইটোস্টোম। সাইটোস্টোম হচ্ছে মুখছিদ্রের মতন, অর্থাৎ এই ফ্যারিংসের উপরে যেই গঠনটা থাকে, মনে হবে যে মুখের মতন, এই যে এই অংশটা, এটাকে আমরা বলি সাইটোস্টোম। এরপরে আসি শর্ট ফ্লাজেলাম বা ছোট ফ্লাজেলা। দুইটা ফ্লাজেলা থাকে এদের, ইউগ্লেনা যারা তাদের। তো এইটা হচ্ছে শর্ট ফ্লাজেলা, আর বাইরের দিকে যেটা চলে আসছে এটা হচ্ছে লং ফ্লাজেলা। তাহলে শর্ট ফ্লাজেলা, আর থাকবে হচ্ছে লোকোমোটরি ফ্লাজেলা বা লং। লোকোমোটরি মানে চলন, এইটা দিয়ে তারা চলে, এই বড়টা দিয়ে তারা চলাচল করে থাকে। আর সাথে থাকবে হচ্ছে এই ফ্লাজেলার গায়ে চুলের মতন যে গঠনটা থাকে, সেটা হচ্ছে ম্যাস্টিগোনিমস। সেটা হচ্ছে ম্যাস্টিগোনিমস। এই হচ্ছে ইউগ্লেনার চিহ্নিত চিত্রের গঠন বা বৈশিষ্ট্য। আমরা 4 মার্কসের কোশ্চেন আসলে ছবি আঁকিয়ে লেবেলিং করব, চেষ্টা করব বাম সাইডে ছবিটাকে একটু রেখে ডান সাইডে ছবিটা আঁকতে। যেমন এই ছবিটা আঁকলাম, একে দুই সাইডে লেবেলিং আমরা করব না, আমরা করব হচ্ছে শুধুমাত্র এক সাইডে, এবং মাথায় রাখতে হবে সবগুলা দাগ এক জায়গায় এসে শেষ হয়, কোনোটার সাথে কোনোটা এরকম ওভারল্যাপিং হওয়া যাবে না। ওভারল্যাপ না করে এটাকে দরকার হলে এভাবে দেব, এইটা দরকার হলে এইভাবে আসব, জায়গা যদি সোজাসুজি না থাকে তাহলে। এবং সবগুলা এক জায়গায় শেষ হতে হবে। উভয় পাশে লেবেলিং করলে ভালো মার্কস পাওয়া যায় না। 4-এ 4 পাইতে হলে কিছু ট্রিক্স তোমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। এটা গেল আমাদের এর গঠন। এখন চলন আসি। এইটাও 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। এর দুই ধরনের চলন থাকে, একটা হচ্ছে ফ্লাজেলীয় চলন, আর একটাকে আমরা বলি হচ্ছে ইউগ্লিনয়েড চলন। তো ফ্লাজেলার চলন তো খুব সহজ, ফ্লাজেলা মুভমেন্টের মাধ্যমে এটা চলাচল করে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে কিছু তত্ত্ব এরকম যে ফ্লাজেলাটা নড়ে, মানে চাবুকটাকে যেরকম বাড়ি দিলে সে একটা ওয়েভ তৈরি করে, ঠিক পানির ভেতরে এই ফ্লাজেলাটা ওরকম একটা ওয়েভ তৈরি করে, এবং পানির আন্দোলনের সাথে এরা মুভমেন্ট করতে পারে। আবার কেউ বলে যে ফ্লাজেলাটা বামে ডানে ঘুরিয়ে তাদের একবারে বাঁকা, একবারে একবারে বাম দিকে, একবারে ডান দিকে, এভাবে মুভমেন্ট করতে করতে সে সামনের দিকে এগিয়ে যায়, যেই এই ছবিটাতে সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে ফ্লাজেলার মাধ্যমে এই চলনটা সে সম্পূর্ণ করে থাকে। আর ইউগ্লেনার চলনটা হচ্ছে তার অনেকটা শুঁয়োপোকার মতন।
শুঁয়োপোকা কী করে, চলার আগে নিজেকে একেবারে সংকুচিত করে নিয়ে আসে, তারপর সে আবার সোজা হয়ে সামনের দিকে এগিয়ে যায়। যেমন এটা যদি তার সাধারণ গঠন থাকে, আস্তে আস্তে কিন্তু সে সংকুচিত হয়ে গিয়েছে, এরপর সে কিন্তু আবার সেই তার স্বাভাবিক গঠনে যখন চলে আসবে তখন দেখা যায় কি যে তার দেহটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। এটাকে বলা হয় হচ্ছে ইউগ্লেনয়েড চলন। এখন আসি পুষ্টির ক্ষেত্রে এখানে তাদের এখানে 1 মার্কসের কোশ্চেন আমরা দেখব। সেটা হচ্ছে এদের পুষ্টিকে আমরা বলি মিক্সোট্রপিক পুষ্টি। কেন মিক্সোট্রপিক পুষ্টি বলি? কারণ যেহেতু এ উদ্ভিদের ন্যায় আচরণ করছে, আবার প্রাণীর ন্যায়ও আচরণ করছে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সে স্বভোজী অর্থাৎ নিজ দেহে খাবার তৈরি করতে পারে। আবার প্রাণী হওয়ার কারণে সে হচ্ছে স্যাপ্রোজোয়িক পুষ্টি তার দেহে দেখা যায়। তো স্যাপ্রোজোয়িক এবং যেই অটোট্রফিক বা আমরা বলে থাকি হলোট্রফিক বা ফাইটোট্রফিক, যেটাই বলি না কেন, আর এই যে প্রাণী যেটা, সেটা হচ্ছে এদের মৃত প্রাণী জীবজন্তু এগুলা ভক্ষণ করে থাকে, এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে মৃতভোজী। অর্থাৎ এই যে 2 ধরনের খাদ্য গ্রহণের যে বিষয়টা, এটার জন্য এর পুষ্টি উপাদানটা হচ্ছে মিক্সোট্রপিক। আচ্ছা, শ্বসন হচ্ছে সেটা কি করে থাকে, তার দেহে অক্সিজেনের ঘাটতি কম থাকে এবং পানিতে অক্সিজেন বেশি থাকার কারণে এবং তার যে পেলিকলটা সেটা পারমেবল হওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়ায় পানি থেকে অক্সিজেন দেহের ভেতরে প্রবেশ করে। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দেহের ভেতরে বেশি হয়ে গেলে সেটা পানিতে আবার ব্যাপন প্রক্রিয়ায় চলে যায়। রেচনের ক্ষেত্রে একই বিষয়, তার দেহে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ সেটা নিষ্কাশিত হয়। রেচন মানেই কিন্তু নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। এরপরে আসি হচ্ছে পানিসাম্য নিয়ন্ত্রণ। অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় এদের পানিসাম্যতা নিয়ন্ত্রিত হয়। সেটা কিভাবে? দেখা যাচ্ছে কি যে তাদের দেহে লবণের ঘনত্ব বেশি হওয়ার কারণে এবং বাইরের পরিবেশে এর ঘনত্ব কম হওয়ার কারণে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি দেহের ভেতরে ঢোকে। যখন অতিরিক্ত পানি হয়ে যায় সেগুলা সংকোচনশীল যে অ্যাক্সেসরি গহ্বর আছে সে নেয়, সে থেকে বড় গহ্বরগুলা, বড় যে গহ্বর থাকে সেখানে দেয় এবং সে সরাসরি সাইটো যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারের মধ্যে দিয়ে দেয় এবং পরবর্তীতে সাইটোস্টোম দিয়ে এটা বের হয়ে যেতে পারে। এদের যে প্রজনন মেইনলি হচ্ছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, বহুবিভাজন, পামেলা দশা, এছাড়াও অনেক সময় সিস্ট দশাও বলা হয়ে থাকে। তো আমরা দেখি এই বিষয়টা সেক্ষেত্রে কীরকম আছে। অনুদৈর্ঘ্য, অনু মানে হচ্ছে লম্বালম্বি, দৈর্ঘ্য মানেই তো আমরা জানি লম্বা, আর প্রস্থ মানে হচ্ছে আড়াআড়ি, অর্থাৎ প্রাণীটা লম্বালম্বি দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। এই ছবিটা যদি দেখি, এটা একটা প্রাণী, তার উপরের গঠন, উপর থেকে এটা শুরু হয়, উপরের গঠন থেকে আস্তে আস্তে দুটো অংশের তৈরি হবে এবং পরবর্তীতে এটা দুজন দুজনের থেকে আলাদা হয়ে এবং এক্ষেত্রে সব কিছু ডুপ্লিকেট হয়ে যাবে এবং দুটো প্রাণীতে অরিজিনাল যে প্রাণীটা ছিল তার মতন সমস্ত গঠন পাওয়া যাবে। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। এই যে আমরা যদি ছবিটা দেখি তাহলে এইভাবে হয়ে থাকে। এই যে এরপরে আসি বহু বিভাজন। অনুদৈর্ঘ্য ছিল, এখন আসি বহু বিভাজন। বহু বিভাজনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে যেটা হয় যে এক অনুকূল পরিবেশ থাকবে না, প্রতিকূল পরিবেশে, অর্থাৎ তার খাদ্যাভাব বা আদার্স বিভিন্ন কন্ডিশনের, পানির কন্ডিশনের কারণে সে প্রথমে তার ফ্লাজেলাটাকে বিলুপ্ত করে, একজন কিন্তু একটা ইউগ্লেনা ফ্লাজেলা বিলুপ্ত করে ফেলছে, তার চারপাশে এক ধরনের শক্ত আবরণ সিস্টের মতন গঠন তৈরি করছে এবং তার ভেতরে সে একটা থেকে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কন্টিনিউয়াসলি ডিভাইডেড হতে থাকে এবং পরবর্তীতে যখন অনুকূল পরিবেশ আসবে তখন ওই সিস্টের প্রাচীর বিদীর্ণ করে অসংখ্য ইউগ্লেনা ওখান থেকে বের হয়ে আসবে। এটাকে আমরা বলি হচ্ছে বহু বিভাজন। এরপরে আসি পামেলা দশা। পামেলা দশাটা অনেকটা বহু বিভাজনের কাছে, বহু বিভাজনের মতন অনেকের কাছে মনে হয়, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে যে ওই ক্ষেত্রে একটা ইউগ্লেনার চারপাশে সিস্ট হয়ে ওর ভেতরে বহু বিভাজন হয়েছে, আর এক্ষেত্রে কি হয়, অসংখ্য ইউগ্লেনা
পরস্পর একসাথে হয়ে, ধরো 5টা 10টা একসাথে হয়ে পুরাটার চারপাশে একটা সিস্ট গঠন করবে এবং পরবর্তীতে ওইর ভেতরে তারা ডিভাইডেড হওয়া শুরু করবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি, অর্থাৎ ওখানে একটা ইউগ্লিয়ানা পাশে সিস্ট হবে, এখানে অনেকগুলো ইউগ্লিয়ানা দলবদ্ধভাবে হয়ে তার চারপাশে সিস্ট এবং জিলেটিন জাতীয় উপাদান ক্ষরণের মাধ্যমে একটা সিস্ট তৈরি করবে এবং এর ভেতরে বংশবিস্তার করে থাকবে। 1 মার্কসের কোশ্চেন হিসাবে এখানে কিন্তু পামেলা দশা কি সেটা এসে থাকে, তাহলে সেটা ভালোভাবে শিখতে হবে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণত ইউগ্লেনা থেকে 3টা প্রশ্ন খুব বেশি ব্যবহার করা হয়। এক হচ্ছে জীবজগতে ইউগ্লেনার অবস্থান, ইউগ্লেনার চিহ্নিত চিত্র আর ইউগ্লেনার গঠন বর্ণনা। তো তার মধ্যে তাহলে এই প্রশ্নটা 4 মার্কসের কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। তো ইউগ্লেনার জীব বললে কিন্তু আমরা উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি, বা আদার্স প্রোটোজোয়া, আদার্স যে উপাদান ফাঞ্জি, এদেরকেও আমরা জীবজগতের মধ্যে আমার আছে। তো জীব বললে আমরা শুধু প্রাণী বুঝবো না, এখানে জীববিজ্ঞান তোমাদের যে পড়ে আসছো সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী 2টা সাবজেক্টই ছিল। তো সেক্ষেত্রে এই প্রাণীটাকে ক্লোরোপ্লাস্ট থাকা সত্ত্বেও কেন উদ্ভিদে আসে নাই, আবার কেনই বা প্রাণীতে আসছে, সেই অবস্থানটা ব্যাখ্যা করাই মূলত এখানে মূল বিষয়টা। তো আমরা প্রথমে দেখি ইউগ্লেনার উদ্ভিজ্জ বৈশিষ্ট্য কি কি আছে। একটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, এবং রংটা এর কারণে সবুজ হচ্ছে। এদের পুষ্টিটা হচ্ছে হলোফাইটিক, এদের হচ্ছে সঞ্চিত খাদ্য উপাদান প্যারামাইলন বলতে। হলোফাইটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উপাদান তৈরি করে, এবং এই প্যারামাইলন বডি যেটা সেটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্যদানার ন্যায় হয়ে থাকে। তাহলে এগুলো গেল উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন আসি প্রাণীজ বৈশিষ্ট্য। সেটা কীরকম? পেলিকল নির্মিত মেমব্রেন, অর্থাৎ এদের যেই বাইরের আবরণটা থাকে, এইটা পেলিকল যেটা, সেটা হচ্ছে প্রাণীর যে কোষ প্লাজমা মেমব্রেন তার মতন এর গঠনটা অনেকটা। ব্লাফারোপ্লাস্ট সেন্টিউলের মতন, অর্থাৎ সেন্টিউল কিন্তু উদ্ভিদে থাকে না, প্রাণীতে থাকে, এবং এদের এই ব্লাফারোপ্লাস্টটা সেন্টিউলের মতন কাজ করে। ফ্লাজেলার উপস্থিতি, অর্থাৎ ফ্লাজেলা চলন অঙ্গ, উদ্ভিদ তো চলে না কিন্তু প্রাণী চলে, যেটা এদের ফ্লাজেলার মাধ্যমে হয়ে থাকে। আলোক সংবেদী স্টিগমা আছে, আলোক সংবেদন উদ্ভিদেও আছে কিন্তু সেটা হচ্ছে দিকমুখিতা, আলাদা বিষয়। বাট এদের সরাসরি আলোক সংবেদী অঙ্গ স্টিগমা, অর্থাৎ এদের যে চক্ষু বিন্দু চোখের ন্যায় কাজ করে, এই উপাদানটা আছে। এদের পুষ্টি আবার স্যাপ্রোজয়িক, অর্থাৎ নিজ দেহে খাবার যদি তৈরি করতে নাও পারে তাহলে এরা মৃত জীবজন্তু খেয়ে এরা বেঁচে থাকতে পারবে। উদ্দীপনায় সাড়া দিতে পারে, অর্থাৎ পানির গুণাগুণের উপর ভিত্তি করে সেখান থেকে মুভ করা, হঠাৎ আলো দেখলে সেখান থেকে মুভ করা, এ ধরনের রিয়াকশন তার যেহেতু আছে, তাহলে এটা প্রাণীজ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এদের ভেতরে সংকোচনশীল গহ্বর আছে, আর এদের হচ্ছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন প্রজনন হয়ে থাকে, যেটা হচ্ছে প্রাণীজ বৈশিষ্ট্য। এখন এখানে যদি দেখি 3টা উদ্ভিদের বৈশিষ্ট্য দেখছি, আর এখানে 2 4 6 8টা দেখছি হচ্ছে প্রাণী বৈশিষ্ট্য। অবশ্যই যেই বৈশিষ্ট্যটা বেশি হবে তার অবস্থান তো সেখানেই হবে, অর্থাৎ জীবজগতেই হবে, মানে প্রাণীর মধ্যেই একে রাখা হবে, উদ্ভিদে রাখা হবে না। এবং স্পেসিফিক এই দুটো ব্যাখ্যা তো দিতেই হবে, তার সাথে স্পেসিফিকভাবে বলতে হবে যে ইউগ্লেনা প্রাণীজগতের প্রোটিস্টা রাজ্যের সার্কোমেস্টিকোফোরা পর্বে। তোমরা অনেক সময় রাজ্য কোনটা, উপরাজ্য কোনটা, ফাইলাম, ক্লাস, এগুলো গুলিয়ে ফেলে, এগুলো গোলানো যাবে না, যেটা যেটা সেটাই বলতে হবে। অর্থাৎ প্রোটিস্টা হচ্ছে রাজ্য আর সার্কোমেস্টিকোফোরা হচ্ছে ফাইলাম। তাহলে প্রোটিস্টা রাজ্যের, প্রোটোজোয়া উপরাজ্যের বা সাব কিংডম যেটাই বলি না কেন, সার্কোমেস্টিকোফোরা পর্বে একে স্থান দেওয়া হয়েছে। এই হচ্ছে এই চ্যাপ্টারের যে অংশগুলো ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সটে আরেকটা টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।